মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনীতির ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেগুলো আজও রহস্যে ঢাকা। কিন্তু যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে জানে শেষের খবর সত্যি হয়ে থাকে, তবে সেটি শুধু একটি সামরিক আক্রমণ নয়, বরং গোটা বিশ্বের গোয়েন্দা রাজনীতির ইতিহাসে এক বিস্ময়কর মোড়। সবথেকে বড় প্রশ্ন, কে ফাঁস করলো তার গোপন বৈঠকের খবর? কিভাবে বিশ্বের অন্যতম সুরক্ষিত ব্যক্তির অবস্থান কয়েক ঘন্টার মধ্যে শত্রুপক্ষের হাতে পৌঁছে গেল? আর এর পেছনে কি শুধু বাইরের গোয়েন্দা সংস্থা, নাকি ভেতরের কোনো বিশ্বাসঘাতকও জড়িয়ে রয়েছে? এই প্রশ্নগুলি এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। অভিযোগ উঠছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, যাদের কার্যক্ষমতা নিয়ে বহু কিংবদন্তি রয়েছে। তারা নাকি ইরানের আভ্যন্তরীণ প্রশাসনের ভেতর থেকেই তথ্য পেয়েছিল, আর সেই তথ্যই হয়ে উঠেছিল এক স্মোকিং গান, যার উপর ভর করেই চালানো হলো নিখুঁত টার্গেটেড স্ট্রাইক। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দাবি করা হয়েছে, রাজধানীর নিজের কার্যালয়ে গোপন বৈঠক করেছিলেন খামেনেই, কিন্তু বৈঠক ছিল টপ সিক্রেট। এই ধরনের বৈঠকে তথ্য সাধারণত জানেন কেবল কয়েকজন নির্বাচিত উপদেষ্টা, নিরাপত্তারক্ষী এবং সীমিত প্রশাসনিক কর্মী। তবু সেই তথ্য বাইরে এলো কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন ইরানের রাজনৈতিক কাঠামো, সামরিক গোয়েন্দা ব্যুহ এবং ক্ষমতার আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন। কারণ বিশ্বের অন্যতম সুরক্ষিত রাষ্ট্রপ্রধানের অবস্থান ফাঁস হওয়া মানে কেবল প্রযুক্তিগত ব্যর্থতা নয়, এটা হতে পারে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। এ প্রসঙ্গে প্রথমেই উঠে আসছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নাম। বহু বছর ধরেই অভিযোগ রয়েছে তারা ইরানের পারমাণবিক প্রকল্প থেকে শুরু করে সামরিক নেটওয়ার্ক পর্যন্ত গভীরভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে। প্রশ্ন উঠছে, এই হামলাও কি সেই দীর্ঘমেয়াদী অনুপ্রবেশের ফল? আর এখানে প্রশ্ন উঠছে যে রাতের বদলে সকালে হামলার ইঙ্গিত কি? বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী সাধারণত এই ধরনের টার্গেটেড হামলা রাতের অন্ধকারে চালানো হয়, কিন্তু জানা যাচ্ছে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর দ্রুত সময় বদলে ফেলা হয় এবং সকালেই হামলা চালানো হয়। এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে তথ্যটি ছিল অত্যন্ত টাইম সেন্সিটিভ, অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যে বিশেষ বৈঠক শেষ হয়ে গেলে হয়তো সুযোগ হাতছাড়া হয়ে যেত। আর ওখানেই জন্ম নিচ্ছে ষড়যন্ত্র তত্ত্বের আরও একটি স্তর। যদিও তথ্য এতটাই সুনির্দিষ্ট যদি হয়ে থাকে, সময়, স্থান, উপস্থিত ব্যক্তিদের তালিকা, তবে তা শুধু স্যাটেলাইট নজরদারির থেকে পাওয়া সম্ভব নয়। তাহলে কি ইরানের প্রশাসনের ভেতরে কেউ সক্রিয়ভাবে তথ্য সরবরাহ করছিল? মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে ইনার সার্কেল স্ট্রেটার বা আভ্যন্তরীণ বিশ্বাসঘাতকের ধারণা নতুন নয়। 1979 সালের বিপ্লবের পর থেকেই ইরানের ক্ষমতার কেন্দ্র সবসময় দ্বন্দ্বে ভরা। রক্ষণশীল গোষ্ঠী, সংস্কারপন্থী নেতা, সামরিক অভিজাত শ্রেণী, সব মিলিয়ে ক্ষমতার অন্দরমহল সবসময় ছিল সংঘাতপূর্ণ। এই প্রেক্ষাপটে অনেক বিশ্লেষক মনে করছেন খামেনেইয়ের অবস্থান ফাঁস হওয়ার পেছনে হয়তো কোনো অসন্তুষ্ট ক্ষমতা কেন্দ্র কাজ করছে। কারণ একজন সর্বোচ্চ নেতার নিরাপত্তা ব্যবস্থার তথ্য বাইরে গোয়েন্দা সংস্থার হাতে পৌঁছানো মানে শুধু প্রযুক্তিগত নজরদারি নয়, বরং হিউম্যান ইন্টেলিজেন্স বা মানব সূত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তত্ত্ব আরও জোরালো হয়েছে যখন ইরানের শীর্ষ কূটনৈতিক আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, আমার জানা মতে তারা নিরাপদেই আছেন। এই বক্তব্য আবার রহস্য আরও ঘনিয়েছে। কারণ যদি সত্যিই হামলা হয়ে থাকে, তাহলে কেন সরকারের শীর্ষ স্তর থেকে ভিন্ন বার্তা আসছে? এই ঘটনার পর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি খামেনেইকে ইতিহাসের অত্যন্ত খারাপ একজন ব্যক্তি বলে উল্লেখ করেন এবং তার মৃত্যুর দাবি করেন। এই মন্তব্যকে অনেকেই কেবল রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিলেও ষড়যন্ত্র বিশ্লেষকরা বলছেন, এই প্রতিক্রিয়া কি আগাম তথ্যপ্রাপ্তির ইঙ্গিত? কারণ আন্তর্জাতিক কূটনীতিতে প্রায় সময় দেখা যায় যে বড় কোনো সামরিক অপারেশনের আগে মিত্র দেশগুলির মধ্যে নীরব সমন্বয় ঘটে। ফলে প্রশ্ন উঠছে, এই হামলা কি শুধু ইসরায়েলের একক সিদ্ধান্ত, নাকি বৃহত্তর জোটের অংশ? আর এখানেই উঠে আসছে আমেরিকার ভূমিকা নিয়ে জল্পনা। যদিও কোনো স্বীকারোক্তি সরকারিভাবে নেই, তবু সামরিক এবং গোয়েন্দা
সহযোগিতার দীর্ঘ ইতিহাস এই সন্দেহকে উস্কে দিচ্ছে। ইসরায়েলের একটি চ্যানেল দাবি করেছে ধ্বংসস্তূপের মধ্যে খামেনেইয়ের নিথর শরীর পাওয়া গিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবার ভিন্ন বার্তা এসেছে। কেউ বলছেন এটি নিরাপদ, কেউ আবার বলছেন তিনি সুদানে গিয়েছেন। এই ষড়যন্ত্রের নতুন প্রশ্ন, তথ্য বিভ্রান্তি কি ইচ্ছাকৃত, অর্থাৎ প্রকৃত ঘটনা আড়াল করতে কি ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে? যদি তাই হয় তাহলে এটি শুধু সামরিক অপারেশন নয়, বরং একটি ইনফরমেশন ওয়ারফেয়ার। আধুনিক যুগে শুধু বোমা বা মিসাইল দিয়ে নয়, বরং তথ্যের নিয়ন্ত্রণ দিয়েও লড়াই হয়। কে বাঁচলেন, কে জানে শেষ হলেন, কে কোথায় গেলেন, এই সব খবরই রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে। যদি ধরা হয় খামেনেইয়ের সত্যিই জানে শেষ হয়েছেন তিনি, তাহলে ইরানের রাজনৈতিক কাঠামোতে ভয়াবহ পরিবর্তন ঘটবে। কারণ তিনি শুধু রাষ্ট্রপ্রধান নন, ধর্মীয় অভিভাবকও। তার অনুপস্থিতিতে ক্ষমতার লড়াই তীব্র হতে পারে। এই প্রেক্ষাপটে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি কি পরিস্থিতির সামাল দিতে পারবেন, নাকি নতুন করে ক্ষমতার আভ্যন্তরীণ সংঘর্ষ তৈরি হবে? অনেক বিশ্লেষক বলছেন আভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই হয়তো বিশ্বাসঘাতকতার মূল কারণ হতে পারে। অর্থাৎ বাইরের হামলা হলেও ভিতরের ফাটলই সেটিকে সম্ভব করেছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বহুবার প্রমাণ করেছে তারা দীর্ঘমেয়াদী অনুপ্রবেশ কৌশল ব্যবহার করে। অতীতে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের টার্গেটেড জানে শেষের ঘটনা, গোপন নথি চুরি, সব ক্ষেত্রেই একই প্যাটার্ন দেখা গিয়েছে। প্রথমে তথ্য সংগ্রহ, তারপর সুনির্দিষ্ট আঘাত। সেই প্যাটার্ন অনুযায়ী অনেক বিশেষজ্ঞ মনে করেছেন খামেনেইয়ের অবস্থান জানার জন্য বহু বছর ধরে গোপনে স্নিপার এজেন্ট বা গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল। আর এই নেটওয়ার্ক হয়তো প্রশাসনের ভেতরেই সক্রিয় ছিল। আবার কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে খামেনি নাকি আগে থেকেই সুদানে চলে গিয়েছিলেন। যদি সেটি সত্যি হয় তবে প্রশ্ন আরও গভীর। সেক্ষেত্রে হামলার টার্গেট কে ছিলেন? কোনো ভুয়ো বৈঠক নাকি সাজানো হয়েছিল? এই তথ্য অনুযায়ী হয়তো ইরান নিজেই বিভ্রান্তি ছড়াতে চেয়েছিল, যাতে শত্রুপক্ষ ভুল টার্গেটে আঘাত হানে। কিন্তু যদি তাই হয় তবে আন্তর্জাতিক মিডিয়ায় ভিন্ন ভিন্ন বার্তা কেন ছড়ালো? আধুনিক যুদ্ধের সবথেকে বড় অস্ত্র এখন তথ্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।